মাগো, এত রাত্রিতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন মা? খোকা, তোকে একটা কথা বলবো বলে। বলো মা, বলো, কি বলবে? জানিস খোকা, কদিন ধরে মনটা খুব আনচান করছে, সামনেই সংক্রান্তি আসছে। শাস্ত্রে বলে সব তীর্থ বারবার, একটা জায়গায় একবার। কোথায়? গঙ্গাসাগর। খোকা, কি মা, তুই আমায় গঙ্গাসাগর স্নান করতে নিয়ে যাবি? দেখো মা, অশীতিকালের বৃদ্ধা তুমি, ৮০ বছরের ওপর তোমার বয়স। হয়তো যে পথটা পায়ে হেঁটে যেতে হবে তোমাকে আমি ধামাই করে মাথায় করে নেব, কিন্তু মা বেশ খানিকটা পথ নৌকায় যেতে হবে। তখন ডিঙি নৌকা, তখন এই ভ্যাসেল ট্যাসেল নেই, ডিঙি ডিঙি। আর এই নৌকায় করে যেতে গেলে একটি জায়গা আছে, ১০০ গঙ্গার মুখ এক জায়গায়, ১০০টা গঙ্গার মুখ এক জায়গায় হয়েছে, যেটাকে বলা হয় শতমুখী বানতলা। আপনারা গেলে দেখবেন, যারা নৌকায় করে সাগর যায় তারা দেখতে পাবে একদম বিরাট চক্রাকারে জলটা খালি পাক খাচ্ছে আর নিচে নেমে যাচ্ছে, মনে হবে গর্তের মধ্যে জল নেমে যাচ্ছে। যদি ব্যতিক্রম কোনো বড় বড় ভ্যাসেলও পড়ে যায়, আজ পর্যন্ত আর ফেরে না। কোথায় যায় ভগবান জানে। মা, কি দেখো, আমি তো ছেলে, তোমাকে নিয়ে যেতে পারবো, কিন্তু যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা ওইখানে পড়ে যায়, আমি ছেলে হয়ে মাকে সলিল সমাধি দিতে পারবো? কাঁদতে কাঁদতে মা বলছে, খোকা, তার থেকে বুঝে গেছি আমি তোর কথাটা, মানে আমার এ জীবনে গঙ্গাসাগরের জলে আর স্নান করা হবে না। তুমি কাঁদছো মা? দেখি দেখি দেখি, কি তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা, আমি গঙ্গাসাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান করাতে পারবো না। তোমার আশীর্বাদ আমি মাথায় নিয়ে বলছি মা, শুধু তোমার জন্য পতিত পাবনী মা গঙ্গাকে সুদূর গঙ্গাসাগর থেকে আমি এই নদীয়ার বক্ষে টেনে আনবো। ছেলেটিকে মাটি বাকে, মাটি হলেন নাভা দেবী, ছেলেটি হলেন কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তি, যার পরিচিত নাম অদ্বৈত আচার্য, ডাক নাম ছিল কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে, কেন, পূর্বলীলায় যিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা, ওই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলেন, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? ভাবুন, উত্তরাভিমুখী গঙ্গা ডায়মন্ড হারবার হয়ে, দক্ষিণেশ্বর হয়ে, কালীঘাট হয়ে, দেখুন কোন দিক দিয়ে আসছে। বোঝা গেল, এদিক দিয়ে গঙ্গা যায়নি, ওদিক থেকে এসে গঙ্গাসাগরে স্টিল হয়ে গেছিল। তারপরে আচার্য, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা যখন নদীয়ার ভাগ্যাকাশে প্রবেশ করলো, অদ্বৈত আচার্য দূর থেকে দেখে আনন্দে বুক ভরে গেল। তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুর নীনা, তোমার এত সুরের তরঙ্গ, আমি অদ্বৈত আচার্য এই নদীয়ার বক্ষে বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। এই যে অনেকে বলে গৌর আসার মূল কারণ হলো অদ্বৈত আচার্য, এটা কি ঠিক? মূল কারণ কিন্তু অদ্বৈত আচার্য নয়। তাহলে আমাকে 2 মিনিট সময় দিন, একটু পয়েন্টটা খালি বলে দিন। মকর সংক্রান্তির দিন, মকর স্নান কখন করতে হয়? ব্রহ্ম মুহূর্তে। নাভা দেবী জলে নেমেছে, ভালো করে বুঝবেন। নাভা দেবী জলে নেবে, একটা ডুব দিয়েছে, বুকে এইভাবে হাতটা দিয়ে চিৎকার করছে, কমলাক্ষ, কমলাক্ষ রে, ও বাবা কোথায় গেলি? অদ্বৈত আচার্য ভেবেছে মায়ের পায়ে কিছু কামড়েছে,
নিশ্চয়ই মাকে কিছুতে আক্রমণ করেছে, নালে মা এমন চিৎকার করবে কেন? ও যে অবস্থায় ছিল ওই ছুটতে ছুটতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে মাকে পাঁজা করে ধরেছে। মা, মা তোমার কি হয়েছে? আর কথা বলছে, ওমা কথা বলো, পায়ে কিছু কামড়ালো? ওমা কি হলো তোমার? কথা বলো। বেশ খানিকক্ষণ পরে নাবা দেবী চোখ খুলে হাসছে। কিচ্ছু হয়নি, তোকে জলে নামাবো বলে এটা করলাম। কেন মা? এই সেদিন তুই আমার হাত দুটো নিয়ে মাথায় দিয়েছিলি, আজকে তোর হাত দুটো আমার মাথায় দে। কেন মা? এই মকর সংক্রান্তির দিন সুরধনী গঙ্গায় স্নান করে তুই আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। আমি জানি তুই পারবি। যে ছেলে অভাগিনী মাকে স্নান করাবার জন্য সুদূর গঙ্গাসাগর থেকে গঙ্গাকে টেনে আনতে পারে, আমি জানি সেই ছেলেই পারবে। কি খোকা মা, দেখ বাবা, জগতে কত পতিত জীব পড়ে আছে, তুই এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। এদেরকে উদ্ধার করবার জন্য পতিত পাবন রাধা মদন গোপালকে নাবিয়ে আনবি এই নবদ্বীপের মাটিতে। মায়ের মাথাটা ছুঁয়ে সেদিন কথা দিয়েছিল। মা পারবো কিনা জানি না, তবে শাস্ত্রে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। তুমি আশীর্বাদ করো, আমি চেষ্টা করব। একদিন দুদিন নয়, 12 বছর তুলসী দিয়েছে, 12 বছর। দুটো করে তুলসী পাতা দিত, সেটা নিয়ে গিয়ে সুরধনির জলে আবার ফেলে দিত। আজকে ফেলে দিয়ে অদ্ভুত দৃশ্য, যেদিকে ও জলের স্রোত সেদিকে তুলসী যাচ্ছে না, তুলসী উল্টো দিকে যাচ্ছে। অদ্বৈত আচার্য ভাবলো আমাকে দেখতে হবে, দেখি তুলসী কোথায় যায়। দেখি তুলসী কোথায় যায়, দেখি তুলসী কোথায় যায়, ব্রজে নাকি নদিয়ায়। দেখি তুলসী কোথায় যায়, তুলসী যায় নীরে নীরে, আচার্য যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, আচার্য যায় তীরে তীরে। তুলসী চলে, তিনি ডেঙ্গায়। এবার যখন আড়াআড়ি এপার থেকে ওপারে যাচ্ছে নবদ্বীপ গঙ্গার ঘাটে, আচার্য কি করবো, ওই ঝাঁপ দিয়ে পড়েছে। একদিন দুদিন নয়, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। ভাবতে হবে, এপার থেকে যখন ওপারে চলে যাচ্ছে ওই বয়স, ঝাঁপ দিয়ে সুরধনী গঙ্গায়। এইবার ওপারে গেছে, কিন্তু মেয়েদের ঘাটে তো মেয়েরা স্নান করছে, আর তুলসী গিয়ে এক মাকে বারবার প্রদক্ষিণ করছে। এটা আপনাদেরও হবে, জলের স্রোত থাকলে দাঁড়িয়ে গেলে না জল গায়ে লেগে ঘোরে। মা গন্ডুসে জল তুলেছে, তুলসী ভেতরে চলে গেছে। আচার্য কিন্তু তখন ঘাটে উঠতে পারছে। মেয়েরা স্নান করছে, উঠবে কি করে, ও দূর থেকে দেখেছে ওই জলের মধ্যে। আর যা ভেতরে গেছে, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার শুরু হয়েছে। ও তো উঠে একবারে ভিজে কাপড়ে ভিজে চুলে চলে যাচ্ছে। আচার্যদেব ভাবলেন যদি মেয়ে ছেলের পিছনে পিছনে যাই লোকে খারাপ ভাবলো। ও মা, এই যে ও মা, এই ভদ্র মহিলা ছুটতে ছুটতে চলে গেল, ওটা কে গো? আপনি চেনেন না? ও তো নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। আরে আমার বাল্যবন্ধু নীলুর মেয়ে, এত বড় হয়ে গিয়ে আবার বিয়েও হয়ে গেছে। কারো জানার দরকার নেই, নীলুকে একবার কথাটা জানিয়ে রাখি। নীলু, এই নীলু, নীলু আছিস নাকি? আরে বন্ধু, অনেক দিনের পর, কি ব্যাপার? বলে শোন, তোর মেয়ের বিয়ে হয়েছে তো? হ্যাঁ, কোথায়? ওই তো নবদ্বীপে। শোন একটা কথা বলি, কি খুব তাড়াতাড়ি তোর মেয়ে গর্ভবতী হবে। শালা বুড়ো বয়সে ধীরে এইসব তুই জানলি কি করে? আরে জানলাম মানে শুধু তাই নয়, একটা নয় 2 পিস গেছে। রাধা গোবিন্দের 2টো চরণ তুলসী গেছে। যদি 2টো হয় ভালো, আর যদি একটা হয় জানবি 2টো মিলে একটা হচ্ছে।
তবে এ কথা কাউকে প্রকাশ করিস না। এইবার বলি, আপনারা জানেন সচিমা কতদিন কষ্ট পেয়েছিল? এখনকার মেয়েরা তো 7 মাস হলেই ডাক্তারবাবু আর পাচ্ছি না, ডাক্তার তো তৈরি একবারে কাটবার জন্য। হ্যাঁ, কত? 30,000। বাহ, কেটে দিলেই 30,000 ডাক্তার তৈরি। সচিমা 13 মাস হয়ে গেছে, প্রসব হচ্ছে না। বাবা কি করব? নীলাম্বর চক্রবর্তী বলে, মা চিন্তা করিস না, সবুরে মিয়া ভালো জিনিস পেতে গেলে একটু ডিটেন করতে হয়, একটু লেট করতে হয়, চিন্তা করিস তাতেও কিছু হচ্ছে না। যদিও হলো সে আর এক কায়দা, ছেলে কোনরূপ কিছু। এই মুখটা ফাঁক হচ্ছে না, পুরো জোড়া। এই মুখ জোড়া, মহাপ্রভু জন্মেছিল মুখ জোড়া, ফাঁক নাই। 21 দিন নিঢাল। কি করবে? সবাইকে খবর দেওয়া হচ্ছে, ডাক্তার, বৈদ্য, কবিরাজ, ওষুধ তো অন্যজনের কাছে। এরা ওষুধ দিলে কি হবে? আসল ওষুধ তো তার কাছে, সে না এলে হবে না। আর সচিমা তাকে খবর দিতে দেবে না কেন? এর আগে সচিমার 6টি সন্তান হয়েছে, ওই অদ্বৈত আচার্যের জন্যই সেগুলো মরেছে, জানেন তো? যাকে সে প্রণাম করতো সেই ছটফট করে মরে যেত। এবার বলি, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়, কি করবে বেচারি? সবাইকে খবর দিবে, ওই শান্তিপুরের বুড়োকে খবর দেবে না। কিন্তু নীলাম্বর চক্রবর্তী দেখলো বাচ্চাটা না হলে এবার শেষ হয়ে যাবে, একবার অন্তত বলে আসে। নীলাম্বর চক্রবর্তী বলেছিল যে অদ্বৈত প্রভু যাবে, ও আর কথা নেই, ও তো এসেছে। আর সচিমা যেই আওয়াজ দিয়েছে, ও সচি, সচি, আরে ও সচি, শুনলাম তোর ঘরে নাকি চাঁদ নেমেছে, দেখি 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 দেখি। সচিমার কারবার দেখি, বাচ্চাটাকে না চিপে কোলের মধ্যে ধরে রেখে চাপা দিয়ে যাচ্ছে। এই যে সে এখন ঘুমাচ্ছে, তুমি ফিরে যাও, এখন দেখা হবে। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এই সচি, আস্তে, তুমি বললে ঘুমাচ্ছে, ওই তো হাত নাড়াচ্ছে। এইবার সচিমা কি করবে? লজ্জায় পড়ে গেছে না। ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাস নি? হয়ে গেল। সচিমা এবার বার করে ফেলেছে কোলে। আহা, সত্যি সত্যি তোমার ভাগ্য। চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়ি লইয়ে ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে, কে এলো রে, এ যে ভুবন ভোলান রূপে এলো রে। সচি, সত্যি তোমার ভাগ্য ধন্য। গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলদয়। আর চাঁদ উঠুক না উঠুক দরকার নেই, তোমার ঘরেই চাঁদ এসে গেছে। এই যখন কথা বলছে দুজনে, কে কে? দুজন যখন কথা বলছে, অদ্বৈত আচার্য আর শচী ঠাকুরানী। আরে যতই রাগ করি, কথা বলছে যখন দু একটা তো বলতে হবে, তাই না? রাগ আছে মনে মনে, কিন্তু কথা তো বলতে হবে। যখন দুজনে কথা বলছে, তখন এক আকস্মিক ঘটনা ঘটে গেল। কি হলো? অদ্বৈত আচার্য সচিমার কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, দেহ শুদ্ধ হলো। তবে 21 দিনের পর মহাপ্রভু স্তনদুগ্ধ পান করলেন। নিতাই গৌর হরি। যারা জানতে চাইছিলেন দীক্ষা নেয়ার কি প্রয়োজন, তারা বুঝে নিলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ধ্বনি কাদের বলে? ধনী কাদের বলে? আরে যাদের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, তারাই ধনী। কে? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম পরিচ্ছেদে রায় রামানন্দকে মহাপ্রভু গোদাবরী গঙ্গার তীরে জিজ্ঞেস করছে, বলো তো রায়, বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যা?
রাই কহে কৃষ্ণ প্রেম বিনা জীবের বিদ্যা নাহি। বিদ্যা নাহিয়া। আমরা তো ওই এতেই অহংকারে মরি, আমি এমএ পাস, আমি বিএ পাস, আমি বিটি, হ্যাঁ আমি পিএইচডি করেছি, বাবা ওই অহংকারে আমরা শেষ। রাধে। কিন্তু বিদ্যা মধ্যে কোন বিদ্যা স্যার? রায় রামানন্দ বলছে প্রভু কৃষ্ণ প্রেম বিনা জীবের বিদ্যা নাহিয়া। রায় এত যে সম্পত্তি, কোন সম্পত্তি গনি? রায় রামানন্দ মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর বলে প্রভু গো, ও প্রভু গো, রাধা কৃষ্ণে প্রেমে যা সেই বড় ধনী। সেই বড় তাহলে ধনীকে, যার ঘরে অনেক ধন আছে সেই হলো ধনী, তাই তো? বেশ না, তোমরা খালি মাঝখানে ঘাট নেড়ে দাও কেন? আমি যখন প্রমাণ করে দিই তখন তোমাদের মুখগুলো এইটুকুটুকু হয়ে যায়। যার ঘরে অনেক ধন আছে সে ধনী নয়? হ্যাঁ? এই শোনো, আমি প্রমাণ দেব, তাতে দরকার হলে গৌরচন্দ্রিকায় চলো। যার ঘরে ধন আছে, যার ঘরে সোনা আছে, তারাই হলো পারমার্থিক জগতের ধনী। আপনার ভুল হচ্ছে মশাই, তারা জড়জাগতিক জগতের ধনী হতে পারে। আরে আমি প্রমাণ দেব তো, যাদের ঘরে ধন আছে, যাদের ঘরে সোনা আছে, তারাই পারমার্থিক জগতের ধনী। কি করে প্রমাণ হবে? ও বিধাতা কি বানালো রে, বানালো রে, বানালো রে, বানালো রে এমন মজার পরিপাটি। এই কোন ঘরে? একটা ঘরে দুটো খুঁটি, নয় দরজা আটটা কুঠি। ঘরের নয় দরজা আটটা কুঠি, চার জানালা দিয়েছে। কোন ঘরেতে বসে বিধি সৃজন করেছে, কোন ঘরেতে বসে বিধি সৃজন করেছে। এই যে যত ভালো মিস্ত্রি হোক, চারটে খুঁটি তাকে দিতেই হবে, কি নালে ঘরে জল পড়বে না। কিন্তু ভগবান যে ঘরটা সৃষ্টি করলো, দুটো খুঁটির ওপর এতখানি ট্যাকচার। এ তো ছোট ট্যাকচার দেখছেন, কলকাতার দিকে চলুন, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল একটা ট্যাকচার আছে। নিতাই গৌর হরি বল। কিন্তু মজাটা কি জানেন? সব দুটো খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। যেগুলো খুব হেলে গেছে সেগুলো ঠেক ঠুক দিয়ে আর একটা খুঁটি বাড়াতে হয়েছে, নালে সব দুটো খুঁটির ওপর। কি এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। 9টা দরজা, 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা, একটা মুখ গহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। বোঝা গেল? 4টে জানালা, 2টো বক্ষ যুগল, একটি নাভি কমল, আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। ওটা মায়েরা খুব সহজে বলতে পারবে। কখন? যখন আমরা খুব ছোট ছোট থাকি না, মায়েরা কি করে? সোনা এদিকে এসো, ঠিক স্নান করবার আগেতে সোনা রে, মানিক রে, বাবা রে, কোথায় দেয়? তেল নিয়ে। কি বলেন এটাকে? ব্রহ্মতালু। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। এখানে আছে ব্রহ্ম জানালা। ও গিরিশ, কারো কারো যদি একবার গুরু কি পায়, ব্রহ্ম জানালাটা খুলে যায় রে। ব্রহ্ম জানালা খুলে যায় রে। তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়। কিন্তু দর্শন হয় না, কিন্তু দর্শন হয় না। কেন গো? বললে এটা দরজা নয়, জানালা, জানালা, জানালা।
এই তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। হরি বল। আচ্ছা সংক্ষেপেই বলি, সময় কম তো। জানালা দিয়ে বেরোনো যাবে? বেরোনো যাবে না কেন? ওমা জানালায় রড দেওয়া থাকে, আরে বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, স্টিলের হোক, গিলের হোক, দেওয়া থাকে না, তাহলে জানলা দিয়ে বেরোনো যাবে না। আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার 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 আমার। ঠাকুর বলছে গিরিশ কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না। বলি আমার আমার আর রবে না। হরি হরি হরি। দিয়ে দে না। আমার আমার আর রবে না। দিয়ে দে না। আমার আমার আর রবে না। দিয়ে দে না। দেখবি সবই মার, সবই মার। বোঝা গেল না? বোঝা গেল না? আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি। আমিতেই আমি আছে কি রতন, আমাকে আমি আছে কি রতন। চার শক্তির বলে বেড়াই চলে ভুলে, তারাই চলে বললে আমার আমি গেলে এ দেহ পতন, আমার আমি গেলে দেহ পত। চাই আমি আর পাকাই আমি। কাঁচাই আমি আর পাতায়। তাই মুর্শিদাবাদ আমের দেশ। তোমাদের এই কোন আমটা ভালো গো, কাঁচা না পাকা? কি গো, কিরম ভালো লাগে, কাঁচা আম না পাকা আম? যেটা বলবে সেটারই ব্যাখ্যা করবে। পাকা আম ভালো, কাঁচা আম ভালো নয়? বাহ, একটুখানি ছেলেও বুঝে গেছে কাঁচা আম ভালো, পাকা আম ভালো। তো এপাড়া কি বলবে, পাকা না কাঁচা? কাঁচাই ভালো। এবার আমের সঙ্গে এই যোগ করো, আমি কোন আমিটা ভালো, কাঁচা আমি না পাকা আমি? আম যদি কাঁচা ভালো হয় তাহলে আমিও কাঁচাই ভালো। ফাঁদে পড়ে গেছে, আর রাস্তা নেই। কাঁচা আমিটাই ভালো। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই ব্যাংকের মালিক, আমি এই জায়গার মালিক, আমি কর্তা, আমি কর্তা, এ কথাটি সবাই বলে। যেদিন কালাকালের কর্তায় আসে, লাথি মেরে দেয় রে ফেলে, লাথি মেরে দেয় রে ফেলে। তাহলে কাঁচা আমিটা বোঝা গেল। পাকা আমি কোনটা? কাঁচা আমি তো বুঝে গেল, পাকা আমি কোনটা? আহা, পাকা আমি কোনটা হবে? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু। এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়া দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই ঠাকুর, দিও একটু ঠাই। তাহলে ধনী কারা? এটা যদি ঘর হয়, ঘরে যাদের ধন আছে তারা ধনী এবার শিকার হবে তো। আমি বলেছিলাম যাদের ঘরে ধন আছে তারাই ধনী, প্রমাণ করে দিলাম এটা ঘর। তাহলে এই ঘরে যাদের গৌর ধন, কৃষ্ণ ধন বিরাজ করছে
তারাই হলো বড় ধনী। আর একটা বলেছিলাম, যাদের ঘরে সোনা আছে, কোন সোনা? যাদের কর্ণমূল দিয়ে মর্মমূলে হরি কথা কৃষ্ণ কথা সোনা আছে, তারাই হলো বড় ধনী। বুঝা গেল? সেই ধনীর তীরে মহাপ্রভু আজ খেলা করছে। কি খেলা? ওগো খেলায়ে বি নদ খেলা গোরা বনমালী গো, পুলি নবী হার করে ভক্ত মণ্ডলী ডলি রে। ওগো পুলি নবী হারু করে